আবদ্ধ। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 20। ডিনারের পর মিহির চুপচাপ নিজের রুমে যেতে চেয়েছিল, কিন্তু মেহতাব ওকে যেতে দেয়নি। রীতিমতো হুমকির সুরে নিজের রুমে নিয়ে এসেছে। মেহের মনে মনে ধরে নিয়েছিল আজ হয়তো মেহতাব হক আদায়ের নামে ওকে, কিন্তু আশ্চর্য, মেহতাব কিছুই করছে না, কিছুই না। শুধু আধশোয়া হয়ে ল্যাপটপে কি কাজ করছে। বুকের একপাশে মেহেরকে জড়িয়ে রেখেছে। ওর মনে হচ্ছে মেহেরের অস্তিত্বই তার রাত্রির প্রশান্তি। মেহের খুবই বিরক্ত, অস্থির হয়ে মাথা রেখেছে মেহতাবের বুকে। এ হয়েছে এক অদ্ভুত যন্ত্রণা। এই বুকে মাথা রাখলে মনের মধ্যে নামে শান্তি, কিন্তু মাথার ভিতর শুরু হয় তীব্র অশান্তি। আর যদি মাথা না রাখে, মস্তিষ্কটা স্বস্তিতে, কিন্তু তখন মনটাই হয়ে ওঠে অশান্ত। এক দোটানার চরমে রয়েছে মেহের। ঘুম কিছুতেই আসছে না, চোখ জ্বলছে, অথচ শরীরটা এক বিন্দুও নাড়াতে পারছে না। মেহতাব ওকে আঁকড়ে ধরে রেখেছে। মেহের কিচ্ছু না পেরে নিঃশব্দে আঙুল দিয়ে মেহতাবের গেঞ্জির বুকের অংশে আঙুল দিয়ে এলোমেলো আঁকিবুকি কাটতে থাকে। মেহতাব তীক্ষ্ণভাবে অনুভব করে মেহেরের আঙুলের চলন। ওর শরীরে হালকা কাঁপুনি জাগে। তারপর চোখ স্ক্রিনে রেখেই মুচকি হেসে বলে, কি আঁকছো সুইটহার্ট? মেহের চমকে ওঠে, তবে অস্বস্তি ঢাকতে সরল স্বরে জবাব দেয়, কিছু না, এমনি ভালো লাগছে না, ঘুম আসছে না। মেহতাব এবার হেসে ফেলে, তার সেই পরিচিত দুষ্টু হাসি। ঠোঁট বাঁকা করে বলে, এক কাজ করি, একটা বাচ্চার মা বানিয়ে দিই তোমায়। তখন দেখবে সারা দিন বাচ্চার সাথেই সময় কেটে যাবে, আর আমার জন্য ঘুমও হারাম হয়ে যাবে। মিহির মুখ ভার করে বলে, আপনার বাচ্চার মা হব না আমি। মেহতাব চোখ না তুলে ঠান্ডা অথচ কৌতুক মাখা স্বরে বলে, ঠিকই বলেছ, তুমি তো আমার বাচ্চার মা হবে না, তুমি তো হবে আমার নাতি নাতনিদের নানি। মেহের থমকে যায় এ কথায়। ধীরে ধীরে মেহতাবের দিকে তাকায় এক পলক। কিছু বলার ছিল যেন, অথচ মুখ খোলে না। তবে কিছু বলে না, শুধু নিঃশব্দে নিজের মুখ মেহতাবের মুখের ভেতর গুঁজে রাখে। চোখ বন্ধ করে ফেলে। চোখের পাতায় নেমে আসে ভারী এক অজানা কুয়াশা। মেহতাব বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকে এবং ভাবনায় পড়ে যায়। চুপ করে গেল কেন? চুপ করে গেলে মেহের? তবে জিজ্ঞেস করে না কিছুই, শুধু হাত বাড়িয়ে আরেকটু শক্ত করে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। রাত বাজে 2টো। মেহেরের চোখ হঠাৎ করেই খুলে যায়। ঘুম ভাঙতেই বুকের ভেতর কেমন খচখচ করতে থাকে, কিন্তু এক মুহূর্তেই গা ছমছমে একটা অদ্ভুত অনুভূতি জাগে। সে বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু মেহতাব, সে তো থাকে মেহতাবের বুকের ওপর মাথা রেখে। ওর নিঃশ্বাসের শব্দেই ঘুম আসে প্রতিদিন, কিন্তু আজ মেহতাব নেই। মেহের তড়াক করে উঠে পাশে বসে, দু চোখ বিস্ফারিত করে চারপাশে তাকায়। মেহতাব, কোথায় আপনি? নরম স্বরে ডাকে, কিন্তু কোনো উত্তর নেই। বিছানার পাশ, জানালার ধারে, রিডিং চেয়ার, এমনকি ওয়াশরুমেও গিয়ে দেখে না, কোথাও নেই। অস্থিরতা বাড়তে থাকে মেহেরের, কলিজা ধরফর করে ওঠে। হাঁটতে হাঁটতে কাঁপুনি শুরু হয়। ওড়নাটা দ্রুত গায়ে জড়িয়ে নেয় মেহের। নিঃশব্দে দরজার লক খুলে রুম থেকে বেরিয়ে আসে। পা টিপে টিপে হাঁটছে, মনে হচ্ছে এই নিস্তব্ধতায় তাকে গ্রাস করে নিচ্ছে। বেরিয়ে আসে করিডোরে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। লাইট অন করার সাহসও হয় না। নিচে নামতে নামতেই বুকটা যেন আরো ভারী হয়ে আসে। নিচে নামতেই দৃশ্যটা দেখে চোখ উল্টে যায় ওর। হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। ও কি দেখছে? সিঁড়ির মুখেই দাঁড়িয়ে যায়। চোখ স্থির, শ্বাস বন্ধ, ঠোঁট শুকিয়ে কাঠ, মাথা কাঁপছে, ঠিক যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মিহির নিচে নেমে দেখে লিভিং রুমের মাঝখানে যেই সোফাটা সবসময় ছিল, সেটা এখন সরে গেছে একপাশে। তার নিচে দেখা যাচ্ছে একটা অদ্ভুত স্টিলের দরজা, জমিনের সঙ্গে প্রায় মিশে থাকা। এটা হিডেন ভল্ট। তার সবচেয়ে বড় ব্যাপার হলো, সোফার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সোনার বার, হীরের টুকরো, রুবি, এমেরাল্ড এবং অজস্র গহনা। আর মেহতাবের কোনো হড়বড়ানি নেই। সে ধীরে ধীরে কালো রঙের ব্যাগে ভরে ভরে এক এক করে সব কিছু সেই দরজা দিয়ে নিচে ফেলছে। মেহের এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে থমকে যায়। শরীরটা হঠাৎ ভারী হয়ে আসে।
গলায় কথা আটকে যাচ্ছে, তবুও ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে মেহতাবের দিকে। মেহতাব হঠাৎ থেমে যায়, ঘাড় ঘুরিয়ে মেহেরকে দেখে। চোখে বিস্ময়ের ছায়া নিয়ে তাকায়, তবে কিন্তু ভয় একটুও নেই। কণ্ঠে এক অদ্ভুত শান্তি এনে বলে, তুমি এখনই আসবে আমি ভাবিনি। মেহের চারিদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে বলে, আপনি এত সোনা কোথায় পেলেন? মেহতাব একদৃষ্টে তাকিয়ে থেকে শান্তভাবে বলে, চুরি করেছি। মেহের বিস্ময়ে চিৎকার করে ওঠে না ঠিকই, কিন্তু মুখে এক অস্ফুট ধ্বনি বেরিয়ে আসে। কি বলছেন? এত সোনা চুরি? কার বাড়িতে এত সোনা থাকতে পারে? মেহতাব এবার একটু হাসতে হাসতে বলে, তোমার বুদ্ধি এখনো ছোটই রয়ে গেছে। এগুলো কারো বাড়ি থেকে না, আমি মিশরের এক গোপন নদীর নিচে পাওয়া প্রাচীন ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে এনেছি। মেহের কপাল কুঁচকে বলে, নদীর নিচে একটা নগরী ছিল, আর ওখান থেকে আপনি? এখানে তো মাত্র 850 কেজি, আমি তো প্রায় 900 কেজি এনেছি সুইটহার্ট। মেহের এবার ভয় মেশানো বিস্ময়ে দরজার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এখানে কি আছে? মেহতাব এবার মৃদু হেসে হাত বাড়িয়ে দেয়, দেখবে চলো। মেহের নিজেও জানে না কেন নিঃশব্দে মেহতাবের হাত ধরে। তারা একসাথে কাঁচের সিঁড়ি বেয়ে নামতে থাকে সেই অদ্ভুত দরজা দিয়ে। নিচে নেমে তারা পৌঁছে এক বিশাল সাদা ঘরে যায়। রুমটা দেখে মেহেরের মনে হচ্ছে কোনো এক ভবিষ্যতের জাদুঘর, চারপাশে কাঁচ ঘেরা বিশাল তাক। প্রতিটা বক্সে সাজানো অমূল্য সোনা, হীরা আর রূপার তৈরি শিল্পকর্ম। কোনো কিছু জাদুর মতো চকচক করছে, আলোতে প্রতিফলিত হয়ে একটা স্বর্ণালী জগৎ তৈরি করেছে। চারদিক দেখে মেহেরের চোখ ঝাপসা হয়ে আসে। এত সোনা, এত হীরা! হয়তো দেশের প্রধানমন্ত্রীর কাছেও এত সম্পদ নেই। মেহের আমতা আমতা করে বলে, এত এত সোনা আপনি কোথায় পেলেন? মেহের মুচকি হেসে বলে, সব চুরি করা সুইটহার্ট। মেহের স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। ওর হাত পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। এই অঢেল সোনা যে একটা আতঙ্ক হয়ে ছায়া ফেলছে তার ভেতরে। মেহের আবার বলে, এখান থেকে 2-1 কুইন্টালের সোনা আছে, আরো কয়েক ট্রিলিয়নের সোনা ঢুকতে পারে এখানে। মেহের চারপাশে তাকাতে থাকে, কিন্তু মাথার কাজ করে না। হঠাৎ টাস হয়ে মাটিতে পড়ে যায় সেন্সলেস হয়ে। এত সোনা হীরা দেখে মেয়েরা নিজেকে ঠিক রাখতে পারেনি। মেয়েটা মুচকি হেসে বলে, খুব উইক তুমি সুইটহার্ট, তোমার এনার্জি দেওয়া দরকার। এই কথা বলে মেহেরকে কোলে তুলে আবার উপরে উঠে আসে। রুমে এনে বেডে শুইয়ে দিয়ে বলে, গজবের গজব। কেন গিয়েছিলে ওইদিকে? না আমায় কাজ করতে দিলি, আর না নিজে ঠিকঠাক ঘুমালি। মেহেরকে বিছানায় শুইয়ে রেখে মেহতাব আবার নিচে নামে। তার একমাত্র কাজ এখন সব সোনা সেই সাদা রুমে সুন্দরভাবে গুছিয়ে রাখা। মেহেরের ঘুম ভাঙে, চারদিকে তাকিয়ে উঠতে নেয়, কিন্তু সে নড়তে পারে না। কি করে নড়বে? মেহতাব যে শক্ত করে তাকে জড়িয়ে ধরে তারই বুকে ঘুমিয়ে আছে। মেহের একটু নড়তেই মেহতাব চোখ খুলে যায়, কারণ একটু শব্দ হলেই ও আর ঘুমাতে পারবে না। মেহতাব বিরক্তি গলায় বলে, সমস্যা কি তোমার? ঘুমের মধ্যে এত ডিস্টার্ব করছো কেন? মেহের দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলে, তাহলে কি করব? বালিশ ফাঁকা রেখে আমার বুকে এসেছেন ঘুমাতে? যান, গিয়ে বালিশে ঘুমান। এটা শুনল মেহতাব। টাস করে আবার মাথা নামিয়ে দেয় ওর বুকে। চোখ আধবোজা, মুখে একটা দুষ্টু হাসি এনে বলে, বেজাতের বাচ্চা, ঘুমাতে দে। বালিশ থেকে তোর বুকে আমি বেশ শান্তি পাই। মেহের চোখ বড় করে তাকিয়ে থাকে এটা শুনে। এই শয়তান লোক এখন কি করেছে? হঠাৎ মনে পড়ে যায় সেই সোনার বাক্সের কথা। ও শরীর কেমন হালকা কেঁপে ওঠে। মেহের ধীরে ধীরে বলে, তবে বলেন তো এত সোনা কোথায় পেলেন? মেহতাব চোখ না খুলেই বলে, চুরি করেছি। চুরি করে এত সোনা আনলেন কিভাবে? নদী থেকে, সমুদ্র থেকে, আকাশ থেকে টেনে আনছি তোমার জন্য। মেহের ততক্ষণে নিজেকে একটু সামলে নিয়ে গম্ভীর হয়ে যায়। ধীরে ধীরে বলে, আমি পুলিশকে বলে দেব সবটা, তবে একটা শর্ত আছে। মেহতাব এবার সত্যিই চোখ খুলে তাকায় মেহেরের দিকে। ভয় নয়, বরং আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কি সত্য? মেহের ফিসফিসিয়ে আমতা আমতা করে বলে, সেই ভিডিও ক্লিপটা ডিলিট করে দিন। আমায় যেতে দিন, আমি কিচ্ছু বলবো না কাউকে, শুধু মুক্তি চাই।
মেহতাব প্রথমে হাসে। ওকে ভয় দেখানো হচ্ছে, মেহের ওকে ভয় দেখাচ্ছে। এটা দেখে মজা পেয়েছে মেহতাব। কিন্তু পর মুহূর্তেই ওর চেহারা বদলে যায়। ধীরে ধীরে মেহেরের হাত দুটো নিজের মুঠোয় নেয়, নিজের আঙুলে আঙুল মেলায়। মেহের এটা দেখে বেশ ঘাবড়ে যায়, মনে হচ্ছে যেন সময় আটকে গেছে। মেহতাব মেহেরের হাত পেটে চেপে ধরে মৃদু গলায় বলে, তুমি যে বাল ছেঁড়ার ছিলে ফেরো, কিন্তু দুনিয়া উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। মেহের চোখ বড় করে তাকায়, কিছু বলতে পারে না, শুধু চুপচাপ শোনে এমন হুমকি। এ কথা বলেই মেহতাব মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। অপ্রস্তুত মেহের বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একবার নয়, বারবার মেহতাব ছুঁয়ে দেয় মেহেরের অধর। মনে হয় কোনো এক অদম্য পিপাসায় মেহতাব মেহেরের ঠোঁটে খুঁজে নেয়। মেহের ছুটে যেতে চায়, কিন্তু মেহতাব ওর দুই হাত শক্ত করে চেপে ধরে রেখেছে, কিছুতেই ছাড়ে না মেহতাব ওকে। বেশ অনেকক্ষণ পর অবশেষে মেহতাবের অন্তরের অদম্য পিপাসা কিছুটা থামে, তাই ও মেহেরকে ছেড়ে দেয়। মেহের হাঁপাতে থাকে, মনে হয় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তারপর ছলছলে চোখে মেহতাবের বাদামি চোখজোড়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কিভাবে এমনটা করলেন? আপনাদের কি দয়া মায়া নেই? মেহতাব মৃদু হাসে, মেহেরের দিকে হাত বাড়িয়ে বলে, দয়া মায়া ওসব মেহতাব সিদ্দিকের অভিধানে নেই সুইটহার্ট। এ কথা বলেই মেহেরের গলা পেছন থেকে জড়িয়ে ধরে ওকে বুকের কাছে টেনে নেয় মেহতাব, আর গভীর গলায় বলে, আমার অল্পতে মন ভরে না, আই ওয়ান্ট মোর অ্যান্ড মোর সুইটহার্ট। এ বলেই মেহতাব আবারও মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। মেহের কাঁপতে কাঁপতে প্রতিরোধ করে দুই হাতে। মেহতাবের কাঁধে চেপে ধরা এত জোরে ধরে যে কাঁধে আঁচড় পড়ে, কিন্তু তাও মেহতাব থামে না। সে তো এক অদম্য ঝড় হয়ে মেহেরের উপর বয়ে চলেছে। মেহতাবকে সরাতে ব্যর্থ মেহের মেহতাবের বুকে বারবার কেল ঘুষে দিতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু মেহের যত এমন করে মেহতাব তত ওকে আঁকড়ে ধরে। এবার ধীরে ধীরে মেহতাব নিজের হাত বাড়িয়ে মেহেরের জামার কাঁধটা সরিয়ে নেয়। মেহের এতে জমে যায়, ভয়ে, অবিশ্বাসে আর অসহায়তায়। মন বুঝে নেয় আজ আর হয়তো রক্ষা নেই। এই সকাল বেলায় মেহতাব কেন এমন পাগল হয়ে উঠেছে। মেহতাব মেহেরের ঠোঁট ছেড়ে দেয়, ওর কপালের এক পাশে চুল সরিয়ে নরমভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সুইটহার্ট, আমি তোমায় নিঃশেষ করে দিতে চাই ভালোবাসায়। এরপর ধীরে ধীরে ওর ঠোঁট মেহেরের মুক্ত গলায় নামিয়ে আনে। নরম স্পর্শের সাথে চুমায় মিলিয়ে দেয় এক ধরনের আকুলতা। মেহের কেঁপে উঠে ধাক্কা দিতে দিতে বলে, কি করছেন? ছাড়ুন, প্লিজ ছাড়ুন আমাকে। মেহতাব মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, এটা কোনো বাংলা সিনেমা নয়, আর না আমি তোমার মুখের কথা শুনে থেমে যাওয়া সেই নায়ক। মেহের স্পষ্ট মেহতাবের কণ্ঠে এক ধরনের অদ্ভুত মায়া আর উন্মাদনা শুনতে পায়। মেহতাব মেহেরের ড্রেসটা সরিয়ে বুকের কাছে মুখ গুজে দিবেই ঠিক তখনই মেহতাবের ফোন বেজে ওঠে। এতে মেজাজ চটে যায় মেহতাবের। রেগে গিয়ে ফোনটা হাতে নিয়ে গজগজ করতে করতে বলে, ব্যাস, যেই না গজবতীর সাথে বাসর শুরু করতে নিলাম অমনি কোথা থেকে গজব এসে হাজির, দূর বাল। ফোন রিসিভ করে বলে, কিরে কেন ফোন দিস? আমি একদম পার্সোনাল মুডে আছি এখন। ওপাশ থেকে গার্ডের গলা, স্যার আপনার শ্বশুর আর শালা এসেছেন। মেহতাব মুহূর্তে থমকে যায়, চোখ বড় করে ফোন কানের কাছ থেকে নামিয়ে চেয়ে থাকে। মনে করেছিল এটা বুঝি তাহমিদ বা নিকের ফোন। ওকে, তাদের আসতে দাও। এদিকে মেহের নিস্তেজ হয়ে শুয়ে আছে, নিঃশ্বাস ধীর, শরীর কাঁপছে, চোখ দুটো বন্ধ করে রেখেছে, কিন্তু তার ভয় মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। একপাশে মাথা ফেলে চোখ বুঝে আছে, মনে হচ্ছে কেউ ভীষণ ভাবে মেরেছে ওকে। মেহতাব একবার ওর দিকে তাকিয়ে মুখটা খানিকটা ব্যথায় মোচড় খায়। ইস, কি একটা অবস্থা। মেহতাব দীর্ঘ শ্বাস ফেলে, তারপর ধীরে ধীরে ওর গায়ের ড্রেসটা ঠিক করে দেয়। মেহেরের চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এখনো মেহতাব হাত বাড়িয়ে মুখের সামনে মুখ এনে চোখের পানি মুছে দিতে দিতে গভীর স্বরে জিজ্ঞেস করে, আমার স্পর্শ এতটাই অপছন্দের তোমার কাছে? মেহতাব চোখ মেলে তাকায়, তারপর হঠাৎ বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে উঠে মেহতাবের বুকের উপর কিল ঘুষি মারতে মারতে বলে,
আপনি কেন এমন করেন? আমি তো আপনার স্পর্শকে ঘৃণা করি না, ভয় পাই। মেহতাব ঝুঁকে হালকা করে ওকে জড়িয়ে ধরে, তবে থামায় না, শুধু ফিসফিস করে বলে, আমাকে ভয় পেও না, আমাকে অনুভব করো। ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা সময়ের সাথে গড়ে ওঠে। মেহের চোখ ভেজে আর কণ্ঠটা কাঁপতে কাঁপতে বলে, ভালোবাসা কি এমন হয়? আমার গলা জ্বলছে, আপনি তো রক্ত বের করে দিয়েছেন। মেহতাব মৃদু হেসে ফিসফিস করে বলে, আমার অধর যেখানটায় ছুঁবে সেখানে দাগ থাকবে, ক্ষত থাকবে। আর এই অধর শুধু তোমার জন্যই তোলা, শুধুই তোমার জন্য। এ কথা বলেই মেহতাব মেহেরের গলায় নিজের ঠোঁট রাখে কয়েকবার, যেন ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা আঁকছে ত্বকে। তারপর ওর মুখে পড়ে থাকা চুলগুলো যত্ন করে কানের পাশে গুঁজে দিতে দিতে বলে, চলো এখন ওঠো, রাতটা আসো, ইনকমপ্লিট কাজটা তখন কমপ্লিট হবে। এক মুহূর্ত থেমে আবারও বলে, তোমার আব্বু এসেছেন। চমকে ওঠে, আব্বু? তিনি কেন এসেছেন? মেহতাব মেহেরের ওপর থেকে সরে যাওয়ার সময় মেহের টি শার্টের কলার ধরে ওকে আটকে নিয়ে চোখে এক রাশ আর সন্দেহ নিয়ে প্রশ্ন করে, আমার আব্বু? তিনি কোনো কাজে এসেছেন তাই না? মেহতাব মুচকি হেসে মেহেরের শরীরে বার কয়েক ছুঁয়ে দিয়ে নরম গলায় বলে, সুইটহার্ট, ওভার থিঙ্কিং কারো জন্যই ভালো না। এ বলে এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে গিয়ে শেষবারের মতো পেছনে তাকায়, ঠোঁটে রহস্যময় হাসি দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। দরজা বন্ধ হয়ে যায়। মেহের দীর্ঘ শ্বাস ফেলে ধীরে ধীরে উঠে বসে। মেহতাবের ছোঁয়া শরীরে আগুন জ্বালিয়ে দেয় ওর। হঠাৎ এমন কাছে আসা ছায়ার মতো শরীরের চারপাশে ঘুরে বেড়ানো ওর শীতল স্পর্শ, উষ্ণ শ্বাস, ঘ্রাণ সবকিছুই মেহেরকে পাগল করে দেয়। মেহতাবের সেই বাদামি চোখ যেন এক চুম্বক, যেখান থেকে চোখ ফেরানো খুবই দায়। মেহের বিছানা থেকে নেমে ড্রেসটা ঠিক করতে করতে নিজের মনে ফিসফিস করে, এই ড্রেসটা ছিঁড়ে যায়নি, এটাই অনেক। এই লোকটা একেবারেই বেসামাল। অন্যদিকে নিচে লিভিং রুমে মেহতাব এসে দেখে তামিম সাহেব আর তুরজান সোফায় বসে আছেন। মেহতাব ঠোঁটে স্বাভাবিক হাসি এনে পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত হয়। মেহতাব সিঁড়ি বেয়ে নামতে নামতে তামিম সাহেব ও তুরজানকে উদ্দেশ্য করে হাসি মুখে সালাম দিল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। আর আপনি শালাবাবু? তুরজান কথাটা শুনেই মুখটা কষে চেপে রাখে। আর মেহতাবকে কোনোদিনই তার সহ্য হয় না, আর আজও হয়নি। তবুও ভদ্রতার খাতিরে একটুখানি মুচকি হেসে মাথা নামিয়ে নিল। শুধু তামিম সাহেব সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন, ওয়ালাইকুম আসসালাম মেহতাব। মেহতাব এগিয়ে এসে ওনার সাথে হাত মেলালো, তারপর গায়ে লিয়ে বসে পড়ল সোফায়। তুরজান একটু বিরক্ত মুখে মেহতাবের দিকে তাকিয়ে বলল, আমার বোন কোথায়? মেহতাবও একটু কম যায় না, তারও তুরজানকে পছন্দ নয়, তাই একইভাবে ঠান্ডা গলায় জবাব দেয়, আপনার বোনকে তো খেয়ে ফেলিনি, রুমেই আছে। এই বলে সে চোখ তুলে তাকায় করিডোরের দিকে। ঠিক তখনই মেহের ধীরে ধীরে নিচে আসছিল হেঁটে, মাথায় নরম করে ওড়না টেনে পায়ে পায়ে নিচে আসছে সিঁড়ি বেয়ে। মেহেরকে দেখে চারপাশের ভারী বাতাসটা একটু হালকা হয়ে যায়। তুরজান আর তামিম সাহেবের মুখে এক রাস প্রশান্তির ছায়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মেহের। বাবাকে আর ভাইকে দেখে মনে হলো এই তো তার আপন ভুবন, কিন্তু সেই ভুবনের গভীরে কোথাও জমে থাকা অভিমানটাও মাথা চাড়া দিল। তুরজান চুপচাপ উঠে দাঁড়ায়। মেহের ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে নিঃশব্দ পায়ে, গভীর অভিমানে ভেজা চোখ নিয়ে। সামনাসামনি আসতেই মেহের হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। বুকের সব অভিমান একসাথে ভেঙে পড়ে বেরিয়ে এলো। তুরজান হাত বাড়িয়ে দিয়ে গলা নিচু করে বলে, আয় ভাইয়ার বুকে আয়। ভাইয়ার এমন ডাককে আর উপেক্ষা করতে পারে? মেহের তো পারে না। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে, দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, বড় ভাইয়া, তোমার আর ভাইয়ার আমার কথা একটুও কি মনে পড়ে না? তাসরিফ মেজো ভাইয়া মাঝে মাঝে দেখে যায়, কিন্তু তোমরা আসো না, একবারও না। আমি কি খুব বড় হয়ে গেলাম? মেহেরের এমন প্রশ্ন শুনে তুরজানের চোখ ভিজে আসে। এমন কঠিন মনের মানুষও আজ অসহায়। বোনের ছোট্ট কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বিরাট ভালোবাসা তাকে ভেঙে দেয়। মেহেরের মাথায় তুরজান হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি ফ্রান্সে একটা কাজে আটকে পড়েছিলাম রে, তাই আসতে পারিনি, কিন্তু আই প্রমিস এখন থেকে খুব আসবো।
মেহের তুরজানের বুকে নাক ঘষে বলে, মনে থাকে যেন। তুরজান মুচকি হেসে উঠে বলে, দেখ আব্বু এসেছেন। মেহেরের তো আরো বেশি অভিমান নিজের বাবার উপর, তাই ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, আমি কথা বলবো না আব্বুর সাথে। উনি বলেছেন আমি যেন মেহতাবের কাছেই থাকি। তুরজান হেসে বলে, বিয়ে হয়েছে তো হাজবেন্ডের সাথেই তো থাকতে হবে, তাই না? তা কি করলে শুনি আপনার অভিমান ভাঙবে আম্মু, আপনার এই হতভাগা ছেলের ওপর থেকে? তুরজানের পেছনে দাঁড়িয়ে এই কথাটা বলে ওঠেন তামিম সাহেব। এটা শুনে মেহের তুরজানের বুক থেকে মাথা তুলে তাকায় ওনার দিকে। বাবার মুখের দিকে তাকিয়ে কি আর অভিমান করে থাকা যায়? মেয়েদের প্রথম ভালোবাসার পুরুষ তো তাদের বাবা। তাই তো মেহের আর অভিমান করে থাকতেই পারে না, তুরজানকে ছেড়ে ঝাঁপিয়ে পড়ে নিজের বাবার বুকে। এজাজ তামিম সাহেবও মেহের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করেন, কেমন আছো আম্মু? মেহের ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, খুব ভালো আলহামদুলিল্লাহ। তুমি? মেহের মুখ থেকে ভালো থাকার কথা শুনে খুব খুশি হন তামিম সাহেব। মেহের আবারও বলে, তুমি খুব স্বার্থপর আব্বু, তুমি কিভাবে আমায় দেখতে এলে না? সরি আম্মু, আর হবে না এমন। মেহের নিজের বাবার দিকে মুখ তুলে তাকিয়ে মুচকি হেসে নিজের চোখের পানি মুছে নিতে নিতে বলে, আব্বু তুমি তো আরো হ্যান্ডসাম হয়ে গেছো ইদানিং, কি ব্যাপার? ইজাজ তামিম সাহেব হেসে ওঠেন। ওনার ছেলে মেয়েরা সবাই এটা নিয়ে মজা করে বলে, আব্বু তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমার বয়স কত হবে? তুমি বুড়ো কবে হবে? এরা সব সময় এমন প্রশ্ন করতেই থাকে। তাসরিফ তো সোজা বলেই দেয়, আব্বু তুমি ডেটে যেতে পারো নতুন কোনো রমণীর সাথে। তামিম সাহেব আর তুরজান গিয়ে সোফায় বসেন। মেহতাব এতক্ষণ চুপচাপ বসেছিলেন। তারা বসতেই মেহতাব মেহেরকে বলেন, মেহের যাও, ওনাদের জন্য নাস্তা রেডি করো। এটা শুনে মেহের মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায় কিচেনের দিকে। তুরজান মেহতাবকে বলে, তোমার বাড়িতে এক্সট্রা লোকজন নেই, আমার বোন কেন নাস্তা তৈরি করবে? তুমি রান্না করো আমার বোনকে দিয়ে। মেহতাব সোজা সাপটা উত্তর দেয়, হ্যাঁ করাই, আপনার বোন আমার বউ, আর বউ থাকতে আমি কেন অন্য মানুষের হাতে রান্না খাবো? আপনার বোন শুধু রান্নাই করে না, এই বাড়ি আর আমাকেও সুন্দরভাবে সামলায়, বুঝলেন মিস্টার ভ্যানিস, ও সরি তুরজান তাওসিফ। তুরজান বেশ চটে যায় এতে, তার বোনকে দিয়ে সব কাজ করানো হয়। তুরজান দাঁত চেপে বলে, আমার বোনকে তুমি কাজের লোক হিসেবে ট্রিট করছো? মেহতাব এটা শুনে তুরজানের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, কতটা মাথা মোটা আপনি, আমি কেন এমন করব? মেহের আমার স্ত্রী, আর স্ত্রীদের কাজই তো নিজের সংসার নিজ হাতে গুছিয়ে রাখা, তাই না? তুরজান কিছু বলতে যাবে তখনই তামিম সাহেব ওকে ধমকে বলেন, থামো তুরজান, আসল কথাই এসো। তুরজান যেটা বলতে চাচ্ছিল সেটা গিলে নেয়। তারপর মেহতাবের দিকে তাকিয়ে বলে, আমরা ফ্রান্সের একটা নদীতে 2000 সোনার বারের খোঁজ পেয়েছি, যার প্রতিটি বারে রয়েছে 15 কেজি সোনা। তো এটা তুলবো, এবার কিছু প্ল্যান করো। মেহতাব আয়েশ করে সোফায় নড়ে চড়ে বসতে বসতে দীর্ঘশ্বাস ফেলে বলে, প্ল্যান করব, কিন্তু আমার ওই 2000-এর মধ্যে 1000 চাই। আমি আর আমার লোক দিয়ে তুলে আনবো সব, আর কোনো কষ্ট না করে বাকি 1000 তোমাদের, রাজি? তামিম সাহেব কিছু সময় ভেবে উত্তর দেন, ওকে। তুরজান দীর্ঘ শ্বাস ফেলে মেহতাবকে সবকিছু বলতে শুরু করে। এই সময় মেহের কফি ট্রে রেখে গিয়েছিল। মেহতাব তুরজান আর তামিম সাহেবের সাথে কথা বলতে বলতে কফি খাচ্ছিল, তখনই ওর চোখ পড়ে ট্রের দিকে। কি একটা নড়াচড়ার কারণে কিছু একটা মেহতাব দেখতে পায়। মেহতাব তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে ট্রের নিচ থেকে একটা ডিভাইস বের করে। এটা দেখে তো ওরা দুজন অবাক। এটি একটি ছোট্ট রেকর্ডার ছিল। মেহতাব এটি হাতে নিয়ে নিজের চোখের সামনে ধরে এনে তামিম সাহেবের দিকে বাঁকা হেসে বলে, দেখলেন তো আপনার মেয়ে কত বড় ছুন্নি, আমি এমনি ওকে ছুন্নি রাখি। এ বলেই মেহতাব উঠে কিচেনের দিকে যায়। তামিম সাহেব আর তুরজান তো এটা দেখে থতমত খেয়ে যায়, কারণ এখন মেহতাব নিশ্চিত কিছু করবে মেহেরের সাথে। মেহতাব কিচেনে যায়, গিয়ে দেখে মেহের ফল কাটছে। মেহের মেহতাবকে দেখে থতমত খেয়ে বলে, আপনি এখানে? এখন তো আপুরা চলে গেছেন। মেহতাব মাথা নাড়িয়ে কোনো উত্তর দেয় না। মেহেরের কিছুটা বিভ্রান্ত হয়ে আবারও বলে, তা আপনি এখানে কেন? মেহতাব চারপাশে একবার তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, তোমার সাথে কাটানো রোমান্টিক সিন মনে পড়ে গেল, তাই রোম্যান্স করতে চলে আসলাম সুইটহার্ট। এটা শুনে মেহেরের তো জান চাই যাই অবস্থা। এই লোক কি বলছে, হঠাৎ রোম্যান্স করবে মানে? মেহতাব ধীরে ধীরে মেহেরের দিকে এগোতে থাকে।
মেহের ভয়ে কুঁকড়ে কিচেনের আইল্যান্ডের পাশে এসে দাঁড়ায়। ওর কোমর ঠেকে যায় মার্বেলের ঠান্ডা পৃষ্ঠে। মেহতাব এবার একদম কাছে এসে শক্ত করে মেহেরের কোমরে হাত রাখে। এতে মেহেরের শরীর শিউরে ওঠে, রিডি করে কাঁপতে শুরু করে ও। মেহতাব শক্ত হাতে মেহেরের কোমরের দুই পাশে ধরে ওকে তুলে বসিয়ে দেয় আইল্যান্ডের ওপর। মেহের চোখ বড় করে তাকায় আর তার দিকে। মেহেরের শ্বাস ভারী হয়ে আসে ধীরে ধীরে। মেহতাবের এতটা কাছাকাছি আসা ও শরীরের ঘ্রাণ পাগল করে তুলছে মেহেরকে। মেহতাব ধীরে ধীরে মেহেরের মাথায় হাত রাখে, ওর চুলগুলো মুঠো করে মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। মেহের বাধা দিতে চায়, ঠেলে সরাতে চেষ্টা করে, কিন্তু মেহতাব কি আর শোনে? ওর স্পর্শে জমে যায় মেহেরের পাথর হয়ে। মেহতাবের হাত এখনো ঘুরে বেড়াচ্ছে মেহেরের কোমরে। এর মধ্যেই হঠাৎই সে মেহেরের কোমরে গুঁজে রাখা ফোনটা টান দিয়ে তুলে নেয়। আসলে মেহতাবকে কিচেনে আসতে দেখে তড়িঘড়ি করে নিজের ফোনটা লুকিয়ে ফেলেছিল মেহের, কিন্তু মেহতাব সেটি আগেই দেখে ফেলেছিল। এই সবকিছু ছিল মেহতাবের একটা চাল। ফোনটা তো পেয়ে গেল মেহতাব, কিন্তু তাতে কিছু থেমে যায় না। মেহতাব আবারও মেহেরকে মন ভরিয়ে চুমু খায়, দম ফেলারও ফুরসত দেয় না। এদিকে তুরজান আর বসে থাকতে পারে না, মন কেমন করছে ওর। ভেতর ভেতরে ভয়, না জানি কি করছে মেহতাব। মেহেরকে যদি আবার কিছু করে, যদি মেহতাব ওকে আঘাত করে, তবে আমি আজ শেষ করে দেব ওকে। এই রকম ভাবতে ভাবতে তুরজান হাঁপাতে হাঁপাতে কিচেনের দিকে যেয়ে আবার ধীর পায়ে এগিয়ে আসে। কিন্তু কিচেনের দরজার কাছাকাছি যেতেই ভেসে আসে মেহতাবের গলা, সুইটহার্ট প্লিজ, আই ওয়ান্ট জাস্ট ওয়ান কিস প্লিজ। আপনি কেন এমন করছেন? শুনুন না, আমার কেমন লাগছে। এসব শুনে তুরজানের তো আর থাকা চলে না, লজ্জায় কান লাল হয়ে যায় ওর। দুই হাত কান চেপে ধরে মাথা নিচু করে নিজেই নিজেকে বলতে থাকে, ছি ছি, কেন যে এলাম এখানে। তড়া করে দৌড়ে এসে লিভিং রুমে বসে পড়ে। ওকে এভাবে হন্তদন্ত হয়ে আসতে দেখে তামিম সাহেব ভ্রু কুঁচকে প্রশ্ন করেন, কিরে মেহতাব কোথায়? তুরজান হেসে থতমত খেয়ে বলে, ও ও আসছে, ব্যস্ত একটু। তামিম সাহেব এবার কিছুটা সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করেন, মেহতাব কিছু করেনি তো মেহেরকে? তুরজান একটু চটে গিয়ে বলে, আরে কি করবে, যদি কিছু করতো তাহলে আমি ওর বাদামি চোখ দুটো খুলে এতক্ষণে মার্বেল খেলতাম। সাহস আছে নাকি ওর? তামিম সাহেব তখন সেন্টার টেবিলে রাখা ছোট ছোট বলের ঝুড়ি থেকে একটা বল হাতে নিতে নিতে বলেন, আস্তে বল, শুনে ফেললে কিন্তু কেল্লা ফতে করে দেবে। তুরজান এবার ঠোঁট বাঁকিয়ে তিক্ত গলায় বলে, আরে দূর, কি বাল ছিঁড়বে ও আমার। এই কথা শুনে তামিম সাহেব রাগী চোখে তুরজানের দিকে তাকিয়ে ধমকে বলেন, আমি তোর বাপ রে, হতচ্ছাড়া, সুন্দরভাবে কথা বল। তুরজান হালকা হেসে কাঁধ ঝাঁকিয়ে বলে, ও সরি, আসলে মাঝে মাঝে ভুলেই যাই যে তুমি আমার বাপ। তুমি তো আমার সব কুকর্মের সাথেই, তো আর কি ভুল করেই ফেলি মাঝে মধ্যে। তামিম সাহেব এবার কিছু বলেন না, এটা নতুন কিছু নয়। ওনার ছেলেরা কতবার যে ভুল করে ওনাকে ভাই বলে বসেছে তার হিসাবে নেই। আর কতবার যে কথা বলতে বলতে স্বাভাবিকভাবেই ওনার কাঁধে হাত রেখেছে। উনি বাবার থেকে বোধহয় বন্ধু হিসেবেই বেশি গ্রহণযোগ্য ওদের কাছে। ওনার নিজের মধ্যেও একটা শান্ত হাসি খেলে যায়। এই ভাঙা ভাঙা ভাষার আড়ালেও একটা অদ্ভুত ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা না বললেও বোঝা যায়।